গত বছর যখন এই বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের ২ মে তারেক রহমান তিনি লন্ডন থেকে একটি পোস্ট করেছিলেন এই বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে। তিনি সাংবাদিকের স্বাধীনতা নিয়ে কথা বলেছেন এবং তাদের নিরাপত্তা দাবি করেছিলেন তখন, এবং তিনি একটা তার উপরে একটি কার্টুন তিনি তার ফেসবুকে পোস্ট করেছিলেন। তখনই কিন্তু একটা আলোচনা ছিল যে তিনি যখন আসবেন তখন এই মুক্ত সাংবাদিকতার বিষয়টি বা স্বাধীনতার বিষয়টি আলোচনা আসবে। তিনি এখন দেশের প্রধানমন্ত্রী, তার দল রাষ্ট্র ক্ষমতায়। এখন সরকারের সমালোচনার জায়গাটা আপনি সাংবাদিক হিসেবে কতটা ফিল করেন, কোন জায়গায় আছে? পুরোনো দিনের কার্টুনের কথা বললেন তো, 2023 সালটাকে আমরা আওয়ামী লীগের শেষকাল ধরি, যদিও তারা 24-এ গেছে। হ্যাঁ, তো ওই সময় সূচক কত ছিল তাদের দেশের অবস্থান? 163। তারপরে তত্ত্বাবধায়ক সরকারের আমলে আইসা 149 থেকে 152 কেন হইল? 152 হইল, এটা কিন্তু এখন যে পর্যন্ত আছে এটা কিন্তু অন্তর্বর্তীকালীন সময়ের ইয়াটা হ্যাঁ নতুন ইয়াটা নতুন সরকারটা আমরা আগামী বছর পাবো। তো এটা আমি একটু ফাঁকে বলে নিলাম আর কি। আর কার্টুনের কথা বললেন জাহেদ ভাই, আমরা এইসব নিয়ে বহু আলোচনা করেছি। কার্টুন বেশ কয়েকটা পত্রিকা করত। একটা কার্টুন ছিল এরকম যে খালেদা জিয়ার মাথার উপরে পাখি বিষ্ঠা দিচ্ছে। কিছু কার্টুন আমি বলবো না যে কার্টুনের সীমারেখা থাকা উচিত বা কথা বলার সীমারেখা থাকা উচিত, কিন্তু একটা সীমারেখা কোথাও না কোথাও থাকে, বুঝছেন? থাকা উচিত না, কিন্তু কোথাও না কোথাও একটা থাকে। কতটুকু আমি করতে পারি, আমার সমাজ কতটুকু নিবে, তার উপর এগুলো নির্ভর করে। যারা এইসব কার্টুন প্রকাশ করেছিল তারা কিন্তু আর কার্টুন প্রকাশ করে নাই খালেদা জিয়ার পতনের মানে পরে পতন না, মানে ওদের পরে 2008-09 সালের পরে আইসা ওগুলো বন্ধ হয়ে গেছে। কার হুমকিতে বন্ধ হয়েছে না নিজে বন্ধ করে ফেলছে? শিশিরে আঁকত। এখন আর শিশির কার্টুন আর দেখি না, মানে ওই সময় আর দেখি না। আরো অনেকের কার্টুনিস্ট ছিল, কিন্তু যদিও কার্টুন অনেক শক্তিশালী ছিল। 80-র দশক থেকেই কার্টুন কিন্তু বিভিন্ন সাপ্তাহিক গুলাতে কার্টুন ছিল। হ্যাঁ, ওনার দৈনিক বাংলাতে একটা কার্টুন ছিল, ভাই, হ্যাঁ, তো এরকম কার্টুন ছিল। তো এই সহ্য ক্ষমতা বিএনপির ছিল। আবার মাঝে মাঝে অধৈর্য ক্ষমতাও আমরা দেখেছি তাদের আমলে। সহ্য ক্ষমতাও দেখেছি, অধৈর্যতাও দেখেছি। তো নিশ্চয়ই তাদের কাছে আগামীতে আরো সহ্য ক্ষমতা দেখব। এখন দেখার মধ্যে যেন আমাদেরও এই যে সেলফ সেন্সরশিপ, এটা সাংবাদিকদের না মালিকদের, এগুলো একটু কুলাকুলি হওয়ার দরকার। যেন আমাদের দেশে বর্তমানে একটা বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠীর হাতে 7টা পত্রিকা আছে। আমরা এখন একটা কর্পোরেট সাংবাদিকতার মধ্যে পড়েছি। আমাদের এই 32টা প্রতিষ্ঠানের হাতে, ব্যবসায়িক প্রতিষ্ঠানতে 48টা গণমাধ্যম আছে। এর মধ্যে দলীয় গণমাধ্যম আছে, কেউ পড়ে না। বিএনপির একটা গণমাধ্যম আছে, নাম হইল দিনকাল। বিএনপির লোকগুলো পড়ে কিনা সন্দেহ আছে। এবং জামাতেরও একটা গণমাধ্যম আছে, দৈনিক সংগ্রাম। এখন বোধহয় দৈনিক সংগ্রাম কেউ পড়ে না, বেশিরভাগ মানুষ ওদেরই ঘরনার, ব্যবসায়িক ঘরনার নয়া দিগন্তে পড়ে। তাই এইখান থেকে আমরা কি শিক্ষা পাই? যে দলীয় সাংবাদিকতা মানুষ পছন্দ করে না। কিন্তু এগুলো তো আছে। কেন আছে? কিছু সাংবাদিকদের লালন পালনের জন্য আছে। যে সংবাদপত্র একটা কপি না, অনেক কিছু কপি তো বের হয় বিজ্ঞাপনের জন্য। এখন ভালো বিজ্ঞাপনও পাবে, দেখবেন। আপনি আওয়ামী লীগের আমলে দৈনিক বাংলা প্রচুর বিজ্ঞাপন পাইত, বাংলার বাণী। হ্যাঁ, মানে আওয়ামী লীগের যেসব ছিল, মামুক আলাদার পত্রিকা ছিল। তাই এই বিএনপি আমলে আমরা দেখেছি দিনকাল ভালো বিজ্ঞাপন পেয়েছে। সার্কুলেশন কত কি, এটা কেউ ধারধারি করে নাই। তো এইগুলা আমরা বাস্তবতা।
তো এই বাস্তবতার মধ্যে সবচেয়ে বড় বাস্তবতা হইল যে বাংলাদেশে তো 3000 গণমাধ্যম, এর মধ্যে শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো বা সম্পাদকীয় নীতিমালা আছে কয়টা প্রতিষ্ঠানের? 5টা, 10টা, 15টা, আমি ধরলাম 100টাই। তো বাকি 2000 কি 990টা পত্রিকার কোনো প্রাতিষ্ঠানিক কোনো কাঠামো বা সম্পাদকীয় নীতিমালা নাই। সম্পাদকীয় একটু খুলাসা করি, যেমন উনি ম্যানেজিং এডিটর, দীর্ঘকাল নিউজ এডিটর ছিলেন। আমাদের গণমাধ্যমে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা রিপোর্ট যায়, ওই যে সব প্রাতিষ্ঠানিক কাঠামো আছে। একজন রিপোর্টার রিপোর্ট লেখেন, তারপরে চিফ রিপোর্টারের কাছে যায়, চিফ রিপোর্টার দেখে উনি যদি মনে করেন যে রিপোর্টে ঘাটতি আছে, উনি এটা ফেরত দিয়ে দেন। তারপরে যদি দেখা যায় সূত্রের ব্যবহার হয়েছে, তাহলে উনি এটা নিয়ে রিপোর্টারদেরকে সূত্রের উৎস কোথায়, সূত্র কে, এটা জানতে চান। এবং সাংবাদিক কিন্তু তার অফিসকে জানাইতে বাধ্য। এবং চিফ রিপোর্টারের কাছ থেকে যখন নিউজ এডিটরের কাছে যায়, তিনি আরেক দফা রিপোর্টগুলোকে যাচাই বাছাই করেন, কাচিও চালান। উনিও যথেষ্ট কাচি চালাচ্ছেন, উনি অন্যরা চালাচ্ছেন, কাচিও চালায় তারা। এখন এই যে সূত্রের ব্যবহার, এইটা যদি যতক্ষণ না, একটা সময় আমরা দেখেছি আমার প্রতিষ্ঠানের প্রধান, তারপরে তো সম্পাদক আছেই, বড় নিউজ হলে, ইম্পর্টেন্ট নিউজ হলে তাদেরকে সন্তুষ্ট না করে এই রিপোর্ট প্রকাশ করা কোনোদিন যাইত না। সন্তুষ্ট কি, দুই হালি কলা দেওয়া না। সন্তুষ্ট মানে হলো আমার এই সূত্রের দালিলিক প্রমাণ। তো এখন বিসমিল্লাহ বলিয়া সূত্র দিয়া প্রথম থেকে শেষ পর্যন্ত শুরু হয়, মানে শতকরা 99টা কাগজে। এবং এই সূত্রের ব্যবহার করে আমি একটা রিপোর্ট লিখতে পারবো আজকেই। এখন কি, তারেক রহমান সিলেটে হরিণের মাংস দিয়ে ভাত খেয়েছেন, সূত্র জানিয়েছে। তার হরিণ তো জবাই করা নিষিদ্ধ, আমি তো লিখে দিলাম সূত্র। কিন্তু আমার দায়িত্বশীল সাংবাদিকতা কি হবে, যে যিনি এই হরিণের মাংস রান্না করিয়েছেন সেই বাবুর্চি জানিয়েছেন, যিনি মাংস সরবরাহ করিয়েছেন তিনি জানিয়েছেন, তাহলে এটা সূত্র আর থাকে না, একটা দালিলিক প্রমাণ থাকে। সূত্রের ব্যবহার করে এখন যা যা খুশি চলিতেছে। আচ্ছা, এটা তো গেল একটা। এই যে সোশ্যাল মিডিয়ায়, এই একটু আগেই আমি দেখে ভাবতেছিলাম স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা বলতে পারে কি না। একটা ফটো কাট হয়েছে, আমি আপনাকে ফটো কাটটা একটু পড়ে শোনাই। আমি স্ক্রিনশট দিয়ে রাখলাম, ভাবলাম স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমি একটু জিজ্ঞেস করব। হ্যাঁ, তিনি নাকি বলেছেন যে যে বেগম খালেদা তো সংবিধানই বুঝেন না, তো তিনি আর বা উত্তরতে উত্তর নিয়ে কি হবে। ফটো কাট হয়েছে, আপনার বিশ্বাস হয় যে বেগম খালেদা জিয়া এটা বলছেন? হ্যাঁ, মানে স্বরাষ্ট্রমন্ত্রীটা বলতে একটু আগে, এই যে আমার কাছে স্ক্রিনশট আছে। আচ্ছা আচ্ছা, এখন এটা তো এটাকে কোনো নিয়ন্ত্রণ আসতে হবে না, তাকে জেলে যাইতে হবে না, বা একটা শাস্তি পাইতে হবে না, না পাইলে আমি আবার লিখে দিলাম আরেকজন। এরকম মহরও চলতেছে। মানে আপনি সোশ্যাল মিডিয়া ঢুকে আপনি যদি কোনো জিনিস শেয়ার দেন না গবেষণা করে, তাহলে আপনি নিজেও বিপদে পড়ছেন, দেশও একটা সমস্যা তৈরি করছেন। আচ্ছা, তারপরে কি হলো? এগুলো তো সার্বিকভাবে একটা নিয়ন্ত্রণ লাগবেই। হ্যাঁ, বড় নিয়ন্ত্রণ। মানে কিছুদিন আগে একটা দেখা গেল না যে প্রধানমন্ত্রী তার কন্যাকে নিয়ে আসটা ছবি, কন্যা এবং তাকে ধরাই একটা ছবি, অশ্লীল, অসভ্যতা, কেউ না কেউ করেছে। তো তার শাস্তি হবে নাকি মুক্ত সাংবাদিকের শাস্তি হবে? আমরা দেখি মুক্ত সাংবাদিকেরই শাস্তি অতীতে হয়েছে।
এগুলা নির্মূল করার দরকার।